আরে গাধা, বিয়েটা তোর নয়, তোর ফুফাতো বোন পুতুলের বিয়ে। কথাটা বলেই জোরে কান টান দিল। ও মারে গেলাম রে বলেই ঘুম থেকে লাফিয়ে উঠলাম। আমার এই অবস্থা দেখে আম্মু হাসছিল আর বলল তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিতে। আম্মু এত জোরে কান টানার কি দরকার ছিল? হ্যাঁ, এমনি রাখলে তো উঠে যেতাম। হয়েছে, আর ন্যাকামো না করে তাড়াতাড়ি খেয়ে আয়। কথাটা বলেই আম্মু চলে গেল। আমিও চলে গেলাম ফ্রেশ হতে। ও, আপনাদের তো আমার পরিচয়ই দেওয়া হয়নি। আমি রাজ, নাম তো শোনাই হোগা। বাবা মায়ের আদরের একমাত্র বাদর ছেলে। ইন্টার দ্বিতীয় বর্ষের ছাত্র আমি। আব্বু নাম করা ব্যবসায়ী আর আমার আম্মু গৃহিণী। আব্বুকে আমি অনেক ভয় পাই, এটাই আমার একমাত্র দুর্বলতা। আপনারা আবার কাউকে বলিয়েন না। পরিচয় দিতে দিতে ফ্রেশ হওয়া শেষ। আমি রেডি হয়ে নিচে গিয়ে নাস্তা করে নিলাম। একটু পরেই ফুপিদের বাসার উদ্দেশ্যে রওনা দেব। বেশ কিছুক্ষণ পর আম্মু, আম্মু তাড়াতাড়ি এসো, দেরি হয়ে যাচ্ছে। আসছি বাবা, একটু দাঁড়া। এরপরে গাড়ি নিয়ে আমি আর আম্মু বেরিয়ে পড়লাম। আব্বুর অফিসের কাজ হচ্ছে, তাই আব্বু রাতে যাবে ফুপিদের বাসায়। এদিকে গাড়ি ড্রাইভ করছি আমি, আর আম্মুকে এটা ওটা বলে রাগাচ্ছি। আজকে মনটা সত্যি অনেক খুশি, কেননা ফুপির জল্লাদ পেতনি মেয়েটার বিয়ে হয়ে যাবে। আপনারা ভাবতেছেন তো জল্লাদ কেন বললাম, তাহলে শোনেন। ফুপির মেয়ে মানে পুতুল আপু আমার থেকে 2 বছরের বড়, অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী। দেখতে হেভি কিউট, মানে কিউটের বদনা, ওই না কিউটের ডিব্বা। আমি সেই 2 বছর আগে থেকে আবুকে ভালোবাসি, কিন্তু থাপ্পড় খাওয়ার ভয়ে বলতে পারিনি। আবুকে আজ পর্যন্ত যারাই প্রপোজ করেছে তারাই আপুর কেলানি খেয়েছে। আমি একবার গান করতেছিলাম। তোরে পুতুলের মতো করে সাজিয়ে হৃদয়ের কোঠরে রাখবো, আর হৃদয়ের চোখ মেলে তাকিয়ে সারাটি জীবন ভরে দেখবো। আমি নেই 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 রে, আমি নেই 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 রে, যেন তোরই মাঝে হারিয়ে গেছি। কিন্তু পুতুল আপু যে আমার পাশেই বসেছিল আমি খেয়ালই করিনি। কি আর করার, টাস টাস করে দুটো থাপ্পড় দিল। এরপর থেকেই আপুকে দেখলে আমার ভয় করে। যাই হোক, এখন গল্পে আসা যাক। আমি আর আম্মু চলে এলাম ফুপির বাড়িতে। ফুপির 2 মেয়ে আমার সাথেই কলেজে পড়ে। 2 নম্বরটা, তার নাম ফারিয়া, 1 নম্বরে বজ্জাত। ফুপিদের বাসায় এসে আমি রুমে চলে গেলাম ফ্রেশ হতে। তারপরেই দিলাম এক ঘুম। উঠলাম সন্ধ্যায়, মুখ ধুয়ে নিচে নামছি এমন সময় দেখতে পেলাম আমার ক্লাসমেট মানে ফারিয়ার বান্ধবীরা আর পুতুলাপুর বান্ধবীরা হেসে হেসে আড্ডা দিচ্ছে। সাথে পুতুলাপু ও ফারিয়াও আছে। আমাকে এখানে দেখে পুতুলাপু ও ফারিয়ার বান্ধবীরা সবাই অবাক, কারণ এর আগে ওরা কেউ জানতো না যে পুতুলাপু আর ফারিয়া আমার ফুফাতো বোন। আমিও হালকা নাস্তা করে তাদের সাথে আড্ডায় যোগ দিলাম। সবার সাথে অনেক মজা করলাম আর ভালো ফ্ল্যাটও করলাম। এমন সময় আব্বু আসলো আর আমাকে জিজ্ঞেস করলো, রাজ কি করতেছো? এই তো তোমার হবু বৌমাদের সাথে গল্প করতেছি। সবাই আমার দিকে হা করে চেয়ে রইল। আব্বু আমার কান টানা নিয়ে ভিতরে চলে গেল। পুতুল আপু দেখছি রাগে গজগজ করছে। রীতিমতো ভয় পেয়ে গেলাম। আপুর এক বান্ধবী হঠাৎ বলল, রাজ তুমি খুব কিউট, তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। আই লাভ ইউ জান। আই লাভ ইউ টু জান বললাম। এটা বলতে দেখলাম পুতুল আপু রেগে একদম ফায়ার। আর আমার ক্লাসের একটা মেয়ে বলল, রাজ, তুমি আর কতজনকে আই লাভ ইউ একটু বলবা? যারা আমাকে আই লাভ ইউ বলবে তাদেরকেই বলবো। সবাই হেসে দিল, কারণ আমি এর আগেও অনেক মেয়েকে আই লাভ ইউ টু বলেছি। পুতুল আপু রেগে ওখান থেকে চলে গেলেন। একটু পরেই মেহেদি অনুষ্ঠান শুরু হলো। আমাকে আর পাইকে বিয়ে বাড়ি, অনেক সুন্দর সুন্দর মেয়ে আসছে। সবার সাথে মিউজিকের তালে তালে নাচতে লাগলাম। আমাকে এভাবে নাচতে দেখে পুতুল আপু আরো রেগে গেলেন। অনেক রাত করে ঘুমিয়েছিলাম, তাই পরের দিন একটু দেরিতেই ঘুম থেকে উঠলাম। অনেক মেহমান আসছে, একটু পরেই বিয়ের অনুষ্ঠান শুরু হবে, তাই আমিও রেডি হয়ে নিচে চলে গেলাম। নিচে নামতে পুতুল আপুকে দেখে টাসকে খেয়ে গেলাম। হা করে পুতুল আপুর দিকে চেয়ে আছি। পুতুল আপুকে সত্যি পুতুলের মতো লাগছে আজকে। কনের সাজে পুরোই পরীদের মতো লাগছে আপুকে। আমি আবার আপুর উপর ক্রাশ খেলাম। আবার এইভাবে হা করে চেয়ে থাকা দেখে আপু আমার দিকে ভ্রু কুচকে তাকালেন। আমি ভয় পেয়ে চোখ অন্যদিকে করে ফেললাম। এরপর আপুর বান্ধবীদের সাথে মজা করতে লাগলাম। তারা আমার মোবাইল নাম্বার আর এফবি আইডি নিল। এভাবে অনেকক্ষণ হয়ে গেল, কিন্তু বর আসার কোনো নামই নেই। এই নিয়ে চারদিকে হইচই পড়ে গেল। অবশেষে খবর এলো বর নাকি তার জিএফ এর সাথে পালিয়েছে। এটা শুনে আমি একটু খুশি হলাম আর মনে মনে বলতে লাগলাম, এরকম কটকটির সাথে এমনটাই হওয়া উচিত।
মেয়ের বর আসবে না শুনে ফুপি অজ্ঞান হয়ে গেল। আব্বু আম্মু সহ কয়েকজন ফুপিকে রুমে নিয়ে গিয়ে শুয়ে দিল। আব্বু আম্মু কি যেন বিড়বিড় করছে। একটু পরেই ফুপির জ্ঞান এলো। আব্বু ফুপির সাথে জরুরি কথা বলবেন বলে আমাদের সবাইকে বাইরে যেতে বললেন। আমরা সবাই বাইরে চলে গেলাম। একটু পরেই আম্মু এসে আমাকে আর পুতুল আপুকে ভিতরে যেতে বললো। আমার কেমন জানি সন্দেহ হলো, এত মানুষ থাকতে আমাকে আর আপুকে কেন ভিতরে ডাকলো। এই ভাবতে ভাবতেই ভিতরে গেলাম। ভিতরে যেতে আব্বু বলল, রাজ, আমি, তোর আম্মু আর তোর ফুফি আমরা ঠিক করেছি পুতুলের বিয়ে তোর সাথে হবে। আব্বু এসব কি বলছো তুমি? আমি আপুকে বিয়ে করতে পারবো না, উনি আমার সিনিয়র। একটু ভাব নিয়ে বললাম, মনে মনে তো আমি নাগিন ডান্স করতেছি। তুই বিয়ে করবি না মানে তোর বাপে করবে। ঠিক আছে আম্মু, আব্বুকে বিয়ে করাই দাও। রাজ, তোকে পুতুলকেই বিয়ে করতে হবে। বাবা, আমার মেয়েটাকে বিয়ে করো প্লিজ, নাহলে ওর জীবনটা শেষ হয়ে যাবে। ফুপি, তোমার মেয়েকে বিয়ে করলে যে আমার জীবনটা শেষ হয়ে যাবে। তোমার এই জল্লাদ পেতনির মতো মেয়েকে বিয়ে করলে আমার জীবনটা যে তেনা তেনা হয়ে যাবে। কি বললি তুই? রাজ, অনেক কথা হয়েছে, যা এবার বিয়ে করার জন্য প্রস্তুত হয়ে নে। আম্মু, তোমার এই দুধের শিশুকে বিয়ে দিয়ে কেন পর করে দিচ্ছ? হ্যাঁ, ওই মেয়ে যে আমাকে খুন করবে। ওরে দুধের শিশুরে, কয়জনের সাথে ফ্ল্যাট করছস তুই? রাজ, তুই বিয়ে না করলে আমার মরা মুখ দেখবি। আম্মু, এসব তুমি কি বলছো? আচ্ছা ঠিক আছে, আমি বিয়ে করব, কিন্তু আপু কি এই বিয়েতে রাজি? পুতুল রাজি। আচ্ছা ঠিক আছে। রাজ, আমি তোর কাছে সারা জীবন ঋণী হয়ে থাকবো। হয়েছে, আর বাংলা সিনেমা ডায়লগ মারিও না। এমনিতে আমার ফুলের মতো জীবনটা বিসর্জন দিতে হচ্ছে তোমাদের জন্য। অবশেষে আমার আর পুতুল আপুর বিয়েটা হয়ে গেল, আর আমরা পুতুল আপুকে আমাদের বাসায় নিয়ে আসলাম। রাত 12টা বাজতেছে। আমার রুমের ভিতরে পুতুল আপু মানে আমার সিনিয়র গুন্ডি বউ বসে আছে, তাই রুমে যেতে ভয় করতেছে। অবশেষে এক বুক ভরার সাহস নিয়ে রুমে প্রবেশ করলাম আর ভাবতে লাগলাম, না জানি আজকে কপালে কি আছে। ভাবছিলাম আমাকে এসে সালাম করবে, কিন্তু উল্টো থাপ্পড় দিয়ে বলল, আমি জল্লাদ পেতনের মতো দেখতে, তাই না? কে বলছে? আমি তো এসব বলি নেই, হয়তো আমার ভূতে বলেছে। কে বলছে দেখা যাবে। আমি তোর মতো পিচ্ছিকে স্বামী হিসাবে মানতে পারবো না। কোনোদিন আমার কাছে আসার চেষ্টা করবি না। আসার চেষ্টা করলে তোরে খুন করব, আর আমাকে তাড়াতাড়ি ডিভোর্স দিবি। এই কথা শুনে আমার কষ্ট হলেও আপুকে সেটা বুঝতে না দিয়ে বললাম, ওকে ডিভোর্স পেয়ে যাবেন, আর আপনাকে বউ হিসেবে মানতে আমার বইই গেছে। আপনি ভুলেও আমার কাছে আসার চেষ্টা করবেন না। আসার চেষ্টা করলে আমি আপনার নামে শিশু নির্যাতনের মামলা করব। পুতুল মুখ ভেঙচি দিয়ে বসে রইল। আমি বিছানা থেকে বালিশের চাদর নিয়ে সোফায় শুয়ে পড়লাম। ভাবছিলাম বিয়ের পর বউ আদর দেবে, আর এখন উল্টো বাস দিল। আর আমি ঘুমাচ্ছি, এমন সময় কেউ আমার গায়ে পানি দিয়ে আমার ঘুমের 12টা বাজিয়ে দিল। আমি চোখে হাত দিয়ে বললাম, কোন শালারে পানি দিলি? আমি তোর শালা, তাই না? সরি, আপনি আমার গায়ে পানি দিলেন যে? তোরে সেই কখন থেকে ডাকতেছি, তোর তো কোনো খবরও নাই। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়, তারপরে আমি ফ্রেশ হব। আমি আপুর কথায় কান্না দিয়ে ভাবতে লাগলাম, কত ইচ্ছে ছিল বিয়ের পরদিন সকালে বউ চা নিয়ে এসে ঘুম থেকে ডাকবে, ওগো ঘুম থেকে ওঠো, আর আমি বলবো আর একটু ঘুমাই প্লিজ। কিন্তু কপালে এমন বউ জুটেছে যে চায়ের বোতলে পানি দিয়ে ঘুম থেকে ডাকলো। এরপর ফ্রেশ হয়ে রুমে আসলাম। আমি আসার পরে আপু ফ্রেশ হতে গেল। একটু পরেই আপু বেরিয়ে আসলো। আমি হা হয়ে আপুর দিকে চেয়ে আছি। আপু নীল রঙের একটা শাড়ি পরেছে, আর ভেজা চুলগুলো থেকে পানি পড়ছে। এ যেন অপরূপ এক সুন্দরী। আমি হাই হয়ে থাকতেই আপু বলল, কি রে, এমন হা হয়ে কি দেখিস? পরি দেখতেছি। যা, পাম দিস না। সত্যি আপনাকে অনেক সুন্দর লাগতেছে। হইছে, এবার নিচে চল। দাঁড়ান, কথা আছে। ওকে বল। বাসায় কেউ জানে না যে আমরা একে অপরকে স্বামী হিসেবে মানি না, ঠিক আছে? তাই সবার সামনে তুই করে বলিয়েন না প্লিজ। আম্মু আব্বু এসব জানতে পারলে কষ্ট পাবে। আচ্ছা ঠিক আছে। এরপর আমি আর আমার বউ মানে আপু একসাথে নিচে গেলাম। আম্মু বলতে লাগলো, তোদের তো ভালো মানিয়েছে। এটা শুনে আমি আর আপু একটু লজ্জায় পেলাম। সাথে সাথে সবার সাথে নাস্তা করে নিলাম। কিছুক্ষণ পরেই কলেজে যাবো এমন সময় আম্মু বলল, কোথাও যাচ্ছিস নাকি? কলেজে যাব। এখন কিছুদিন কলেজে যাওয়া চলবে না, আর আজকে নাকি বউয়ের সাথে তার বাসায় যেতে হবে, এটাই নিয়ম। ওনাকে আপুকে যেতে বলো, আমি ওই বাসায় যাবো না, গেলে আবার জোর করে বিয়ে করাই দেবে।
বেশি হয়ে যাচ্ছে কিন্তু। ওকে যাব। পরে ফুপা মানে আমার শ্বশুর আসলেন আমাদের নিয়ে যাওয়ার জন্য। 11টার দিকে আমরা ফুপুদের বাসায় মানে আমার শ্বশুর বাসায় চলে গেলাম। তারপর আপুর মানে বউয়ের রুমে গেলাম। এরপরে ফ্রেশ হয়ে কানে হেডফোন লাগিয়ে গান শুনতেছিলাম আর এফবি চালাচ্ছিলাম। একটু পরেই রুমে পুতুল আপু আসলো আর বলতে লাগলো, কি রে, কি হয়েছে? নিচে কারোর সাথে কথা না বলেই চলে আসলি যে? না এমনি ভালো লাগছে না। কেন, কি হয়েছে? শরীর খারাপ নাকি? বলে আমার কপালে হাত দিলেন আর বলতে লাগলেন, এ কি, তোর তো অনেক জ্বর, দাঁড়া আমি ওষুধ নিয়ে আসতেছি। কথাটা বলেই আপু নিচে চলে গেছেন। আমি ভাবতে লাগলাম হঠাৎ আমার প্রতি আপুর তো কেয়ারিং কেন? হয়তো আমার প্রতি দুর্বল হয়ে পড়েছে। না না, দুর্বল হলে হোক, আমি পিচ্ছিগুলো অপমান করার প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। একটু পর আপু ওষুধ এনে খাইয়ে দিল আর রেস্ট নিতে বললো। আমি বিছানায় শুয়ে রইলাম আর আপু বসে আছে। আমার থেকে এটা ওটা জিজ্ঞেস করতে লাগলো। একটু পর আমার প্রথম ফারিয়া থুকু আমার শালি ফারিয়া রুমে আসলো। এসেই বলতে লাগলো, কি দুলা ভাই, বউ পেয়ে শালিকে ভুলে গেলেন? আরে না, আমি কি আমার একমাত্র শালিকে ভুলতে পারি? আমি ভাবতে লাগলাম ফারিয়া কখন আমাকে তুই ছাড়া কথা বলে না, হঠাৎ আপনি বলতেছে কেন? যাই হোক, ফারিয়ার থেকে সাবধান থাকতে হবে। তা তো দেখতেই পাচ্ছি। আমার শালিটা তো খুব কিউট আর সুন্দরী। ওর মনে কি আছে জানার জন্য একটু পাম দিলাম। কথা বলেন কেন? সুন্দরী বউ পাইছেন, শালিকে কি আর সুন্দর লাগবে? তোর ওটা তো ময়দা সুন্দরী বউ, তুমি তো আসল সুন্দরী। ময়দা সুন্দরী হলে আপুকে বিয়ে করছেন কেন? হ্যাঁ, বিয়ে তো তোমাকেই করার ইচ্ছে ছিল, মিথ্যে বললাম আবুকে রাগানোর জন্য, কিন্তু বাধ্য হয়ে তোমার আবুকে বিয়ে করতে হয়েছে। আমি এটা বলাতে আপু আমার দিকে চোখ বড় করে তাকালেন। হয়েছে, অনেক ফ্লার্ট করেছেন। আম্মু খেতে ডাকতেছে, আপুকে নিয়ে তাড়াতাড়ি আসেন। এরপর আপু মানে আমার বউ আর আমি খেতে চলে গেলাম। খাওয়ার সময় খেয়াল করে দেখলাম আপু এখনো আমার দিকে রাগের লোভ নিয়ে তাকাচ্ছেন। আমি তাড়াতাড়ি খেয়ে আপুর রুমে চলে আসলাম। এসে একা বসে আছি, আপু বউও আসতেছে না। একা একা ভালো লাগতেছে না, তাই কানে হেডফোন দিয়ে মেসেঞ্জারে চ্যাট করতে লাগলাম। 4-5টা মেয়ের সাথে চ্যাট করে 3-4 ঘন্টা আরামসে কাটিয়ে দেওয়া যায়। আমি গান শুনতে শুনতে মনের সঙ্গে চ্যাট করতে লাগলাম। হঠাৎ খেয়াল করে দেখলাম আপু আমার পাশে দাঁড়িয়ে আমার চ্যাট করা দেখছে আর অনেক রেগেও আছে। আপুর চোখ লাল হয়ে আছে। আমার হাত থেকে মোবাইলটা নিয়ে আমার শখের মোবাইলটা ভেঙে ফেললো আর আমাকে টাস 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 করে 4টা থাপ্পড় দিল। বেশি জোরে থাপ্পড় দেওয়াতে আবার ঠোঁট কেটে রক্ত পড়ছে। আপু সেদিকে খেয়াল না করেই কান্না করতে করতে রুম থেকে চলে গেল। আমি ভাবতে লাগলাম আমার মোবাইল ভাঙলো কেন আর আমাকে এতগুলো থাপ্পড় দিল কেন, এবং আপু কান্না করলোই বা কেন? হয়তো আমাকে ভালোবেসে ফেলেছে। আমি এইসব ভেবে মনে মনে হাসতে লাগলাম। হঠাৎ আমার শখের মোবাইলটার কথা মনে পড়তে মন খারাপ হয়ে গেল, তাই মন খারাপ করে ঘুমিয়ে পড়লাম। রাত 9টায় ঘুম থেকে উঠলাম, খেয়াল করলাম অনেক জ্বর আসছে আর ঠোঁট থেকে রক্ত পড়ে আমার শার্ট ভেজে গেছে, তাই তাড়াতাড়ি চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিলাম। রুমে এসে খেয়াল করলাম আপু রুমে নেই। ঘুম থেকে উঠেও দেখিনি। ভাবতে লাগলাম আমাকে মেয়েদের সাথে চ্যাট করতে দেখে হয়তো কষ্ট পাইছে। আসলে কেউ তার প্রিয় মানুষের ভাগ অন্য কাউকে দিতে চায় না, তাই সিদ্ধান্ত নিলাম আপুকে সরি বলবো। একটু পরে ফারিয়ে এসে খাওয়ার জন্য ডেকে গেল। নিচে গিয়ে খেতে বসলাম। দেখলাম আমার বউটাও মন খারাপ করে খেতে বসছে। ভাত মুখে দিতেই আমার ঠোঁট জ্বলতে শুরু করলো, কারণ আপুর থাপড়গুলো একটু জোরেই পড়েছিল। আমি ভাতগুলো মুখ থেকে প্লেটে রেখে দিলাম। আপু বুঝতে পারলো আমার মুখে কিছু হয়েছে। আমি 3 গ্লাস পানি খেয়ে নিলাম আর ক্ষুধা নেই আর খাবো না বলে রুমে গিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পরে আমার কপালে কারো নরম হাতের স্পর্শ অনুভব করলাম। চোখ খুলে দেখলাম আপু আমার কপালে হাত রেখে কান্না করছে। আমি উঠে বসলাম আর আপুকে বলতে লাগলাম, আপনি কান্না করতেছেন কেন? তুই না খেয়ে চলে আসলি কেন? তোর কি বেশি শরীর খারাপ? না কিছু হয়নি, আমি ঠিক আছি। এ কি, তোর ঠোঁট থেকে তো রক্ত পড়ছে। ইস, এ আমি কি করলাম? থাপ্পড় দিয়ে তোর ঠোঁট কেটে দিলাম। এরপর আপু আমার ঠোঁট ডেটল দিয়ে ওয়াশ করে দিল। আমি খেয়াল করলাম আপু প্লেটে করে খাবার নিয়ে আসছে, কিন্তু প্লেটে এত বেশি খাবার কেন? বুঝলাম আপুও খায়নি। তুই হা কর, আমি তোরে খাইয়ে দিচ্ছি। না, আমার খেতে ইচ্ছে করতেছে না। হা কর বলছি। আমি ভয় পেয়ে হা করলাম। আপু আমাকে খাইয়ে দিল, কিন্তু আবারও মুখে ভাত নিতেই আমার ঠোঁট জ্বালা শুরু হলো। আমি ব্যথা ছটফট করতে লাগলাম। আমাকে ছটফট করতে দেখে আপু কি করে বুঝতে না পেরে আমাদের 4 ঠোঁট এক করে দিল। উফ, আপুর মানে আমার বউয়ের ঠোঁট দুটা খুব মিষ্টি। 5 মিনিট কিস করে থাকার পর ছেড়ে দিল আর বলল, তোর ব্যথা কি কমছে? সাদের হাসি দিয়ে বললাম, না কমেনি। আরেকটা দাও, তাহলে কমবে। যা দুষ্টু, আগে খেয়ে নে,
তারপরে আরেকটা পাবি। আমি লক্ষ্মী ছেলের মতো খেতে লাগলাম আর আপু আমাকে খাইয়ে দিচ্ছে। খেয়াল করলাম আপুর মন খারাপ। খাচ্ছি, খেয়েই যাচ্ছি। আপু খেয়েছে কিনা জিজ্ঞেসই করিনি, তাই আমি হাতে খাবার নিয়ে আপুকে বললাম, হা করো। আমি খেয়েছি আর খাবো না। আমি জানি আপনি খাননি, তাই হা করেন। আপু হা করলো। আমি আপুকে খাইয়ে দিতে লাগলাম। খাওয়া শেষে আপু প্লেট রেখে আসতে যাবে, তখনই আপুর হাত ধরে টান দিয়ে আমার কাছে নিয়ে আসলাম। এই কি করছিস এসব? একটা দেবা বলেছে খাওয়া শেষে। আমি দিতে পারবো না, আর তুই আমার কাছে আসার চেষ্টা করবি না। জোর করে আপুকে 5 মিনিট কিস করার পর খেয়াল করলাম ফারিয়া দরজার কাছে দাঁড়িয়ে হাতে তালি দিচ্ছে। তো তাড়াতাড়ি আপুকে ছেড়ে দিলাম। কি রে ফারিয়া, তুই এখানে কেন? না আসলে তো তোমাদের এত সুন্দর প্রেম কাহিনী দেখতেই পারতাম না। এই বলেই দৌড়ে চলে গেল। আপু আমাকে আবার আরেকটা থাপড় দিয়ে প্লেট নিয়ে নিচে চলে গেলেন। আমি গালে হাত দিয়ে ভাবতেছি আবার কেন থাপড় দিল। মনে হয় আমি আপুকে নিয়ে বেশি ভাবতেছি, হয়তো আপু আমাকে ভালোবাসে না। তাই সিদ্ধান্ত নিলাম আপুর থেকে দূরে দূরে থাকবো। পরের দিন সকালে নাস্তা করে আমাদের বাসায় চলে আসলাম। এভাবে দেখতে দেখতে 20টা দিন কেটে গেল। পুতুলের সাথে প্রয়োজন ছাড়া তেমন কথা বলি না। হয়তো বুঝতে পারছে আমি ওকে ইগনোর করছি। 15 দিন ধরে আব্বুর শরীর বেশি খারাপ, অফিসে যেতে পারে না। আব্বু অফিসে না যাওয়ায় ব্যবসায়ী কয়েকদিন অনেক লস হয়েছে, আর অনেক ডিলও নাকি আটকে আছে। তাই আম্মুকে বললাম কালকে থেকেই আমি আব্বুর বদলে ব্যবসা দেখাশোনা করবো। আম্মু এই কথা শুনে অনেক খুশি হলো আর সম্মতি দিল। রাতে খাবার খেয়ে রুমে শুয়ে আছি, এমন সময় তুই এখন আমার সাথে আগের মতো কথা বলিস না কেন? এমনি। শুনলাম কালকে থেকে নাকি অফিসে তুই দেখাশোনা করবি। হুম। হঠাৎ অফিসের ভূত কোথা থেকে আসলো তোর? এমনিতে তো তোরে জোর করেও অফিসে পাঠানো যেত না আগে। আব্বুর শরীর খারাপ আর ব্যবসায় অনেক লসও হবে। এখন কাউকে না কাউকে ব্যবসায় হাল ধরতেই হবে। আর আব্বুর অনেক বয়সও হয়েছে, আব্বুর এখন রেস্টের দরকার। আর বড় কথা হলো এখন আমি বিবাহিত, অফিসে না গেলে বউকে খাওয়াবো কি? ও মা, তুই তো অনেক বড় হয়ে গেছিস। আচ্ছা শোন, প্রতিদিন অফিস থেকে আসার সময় আমার জন্য আচার আর চিপস আনবি, না হলে বাসায় ঢুকতে দিব না। ওকে, আনবো। আর আজকে খাটে ঘুমাবি। খাটে ঘুমালে আপনার সমস্যা হবে না তো? না, আর আপনি নয়, তুমি করে বলবি। ওকে, বুঝলাম। আপু আমার প্রতি অনেক বেশি দুর্বল হয়ে পড়েছে। ওকে, এখন ঘুমা। অনেক বেশি। পরদিন সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে নাস্তা করে গাড়ি নিয়ে অফিসে চলে গেলাম। এর আগেও কয়েকবার অফিসে গিয়ে আসছিলাম, তাই আসতে কোনো অসুবিধা হয়নি। অফিসে গিয়ে আব্বুর ক্যাবিনে মানে এমডির ক্যাবিনে গিয়ে বসলাম এবং পিয়নকে পাঠালাম ম্যানেজারকে ডাকতে। একটু পর ম্যানেজার আসলো। আমি তাকে বললাম অফিসের সবাইকে মিটিং রুমে ডাকতে। সবাই মিটিং রুমে গেলাম। এরপর সবার সাথে পরিচিত হলাম। সবাইকে মনোযোগ দিয়ে কাজ করতে বললাম। সারাদিনে অনেক কাজ করলাম। পুতুল দুপুরে কল দিয়েছিল খাইছে কিনা জানার জন্য। অফিস ছুটির পরে বাসায় যাওয়ার সময় কতগুলো ফাইল নিয়ে নিলাম রাতে কমপ্লিট করার জন্য, এবং পুতুলের জন্য আচার আর চিপস নিলাম। বাসায় গিয়ে দেখলাম পুতুল রান্না করছে, তাই তাকে আর বিরক্ত করিনি। রাতে খাওয়া শেষে রুমে এসে অফিসের কাজ করছে, এমন সময় পুতুল এসে বলল, আমার আচার আর চিপস কই? আমি বললাম ইস, আনতে ভুলেই গেছি। মিথ্যে বললাম। পুতুল অভিমান করে শুয়ে পড়ল। আমি কাজ শেষ করে পুতুল আমার পাশে শুয়ে পড়লাম আর বললাম, মন খারাপ নাকি আপনার? কোনো কথাই বলছেন না। তারপরে আচার আর চিপসগুলো আপুকে দিতে আমাকে জড়িয়ে ধরলো আর বলল, অনেক খুশি হয়েছি আমি। এভাবে অনেক দিন চলে গেল। একদিন রাতে সবাই খেতে বসছি, তখন আব্বু বলল, বাবা, আমার আর তোর আম্মুর বয়স হয়েছে, সারাদিন বাসায় একা একা বসে থাকি। আমাদেরও তো ইচ্ছে করে নাতি নাতির মুখ দেখতে, তাদের আদর করতে, তাদের সাথে খেলা করতে। তোরা এবার একটা বাচ্চা নে। আমি এসব শুনে কাশি দিতে লাগলাম আর ভাবতে লাগলাম, তোমার বৌমা আমাকে স্বামী হিসেবে মানে না, আর তোমরা নাতি নাতির কথা চিন্তা করতেছো। মনে মনে বললাম, আব্বু দিল্লি এখনো বহুদূর। আমি চুপচুপ খেয়ে রুমে গিয়ে শুয়ে পড়লাম। পরের দিন অফিস থেকে এসে দেখলাম আমার শালি মানে ফারিয়া এসছে। আমাকে দেখেই খোঁজা মারা শুরু করছে। কি দুলা ভাই, কি খবর? বউ নিয়ে তো অনেক সুখে আছেন, আমাদের কথা তো ভুলেই গেছেন। আরে না শালিকা, ব্যস্ত থাকি তাই খবর নেওয়া হয় না। সারা দিনই কি আপুর সাথে রোম্যান্স করতে ব্যস্ত থাকেন? আল্লাহ, এবার বলে কি? ফারিহা, তুই কিন্তু বেশি পেকে গেছিস। ফারিয়াকে এবার বিয়ে দেওয়া দরকার। ফারিয়া আমাকে মুখের ভেঙচি কাটলো। তারপর ফ্রেশ হয়ে ফারিয়ার সাথে গল্প করতে লাগলাম। হঠাৎ, দুলা ভাই, আপনি তো বউকে অনেক ভয় পান, বউয়ের কথা ছাড়া চলেনি না? আমার বউকে আমি মোটেও ভয় পাই না।
তাই নাকি? তাহলে আপুকে রাগিয়ে দেখান। মাথায় একটা শয়তানি বুদ্ধি এলো, তাই আমি ফারিয়ার কথায় রাজি হয়ে গেলাম আর পুতুলকে রাগানোর জন্য গেলাম। ফারিয়া আমার পেছনে পেছনে আসলো, গিয়ে দেখলাম বউ আমার রান্না করতেছে। ইস, কত শখ ছিল বউ রান্না করলে তখন বউকে পেছন থেকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকবো আর আদর করবো, কিন্তু আমার রাগি বউ আমাকে তার কাছে যেতেও নিষেধ করেছে। আমাকে রান্না করে দেখে বললো, তুই এখানে কেন? কিছু বলবি নাকি? একটা কথা বলার ছিল। বল। না মানে এত মানে মানে না করে কি বলবি তাড়াতাড়ি বল। পুতুল, তোমাকে পাগলের মতো করে সাজিয়ে ছাগলের মতো করে রাখবো। তুমি ম্যা ম্যা করে কাঁদিলে কাঁঠাল পাতা ছিঁড়ে খাওয়াবো। এই বলে দিলাম একদম, আমাকে আর পাইকে। কুত্তা বিলাই হনুমান রাক্ষস আফ্রিকান কুত্তা নাইজেরিয়ার গাধা, আজকে তোর একদিন কি আমার যতদিন লাগে। রিয়া এইসব দেখে হাসতে লাগলো। পুতুল আম্মু আর আব্বুকে আমার নামে নালিশ দিল, তার আমাকে ইচ্ছে মতো ধরিয়ে দিল, মানে বকা দিল। পুতুল খাওয়ার সময় আমাকে বললো ঘুমানোর সময় আমাকে দেখে নেবে। এই কথা শুনে অনেক ভয় পেয়ে গেলাম। রাতে রুমে শুয়ে আছি, এমন সময় পুতুল এলো। আমি ভয়ে একটু কাঁপতে লাগলাম। আরে ভাই, হাজার হলেও তোমার বউ, আর বউ কি কেউ না ভয় পায়? হ্যাঁ, আমাকে কাঁপতে দেখে পুতুল বলতে লাগলো, আমি কি রে বীর পুরুষ, তুই নাকি ফারিয়াকে বলেছিলি তোর বউকে তোর ভয় লাগে না? জানতাম এই ফারিয়া হারামজাদি আমাকে ফাঁসিয়ে দেবে। কে বলেছে আমি তোমাকে ভয় পাই না? তোমার রাক্ষসীর মতো চেহারা দেখলে ছোট বাচ্চারা কান্না করে দেয়, আর তোমাকে দেখলে তোমার প্যান্ট নষ্ট হওয়ার অবস্থা হয়ে যায়। কি? আমার চেহারা রাক্ষসীর মতো? এই না না না, ভুলে বলে ফেলছি। তুমি তো দেখতে অনেক কিউট আর অনেক ভালো। ফারিয়াই তো তোমাকে এসব বলার জন্য আমাকে শিখিয়ে দিয়েছে। ও আচ্ছা, ফারিয়াকে আমি দেখে নিব, তুই এখন ঘুমা। যাক বাবা, বাঁচে গেল। আমি আর পুতুল শুয়ে পড়লাম। মাঝরাতে খেয়াল করলাম পুতুল কাঁপতেছে। কপালে হাত দিয়ে দেখলাম পুতুলের অনেক জ্বর উঠেছে। দেখলাম জ্বরের কারণে পুতুলের অনেক ঘামও হয়েছে, তবুও ওর কাপড় ভিজে গেছে। আমি কি করব বুঝতে না পেরে পাশের রুম থেকে ফারিয়াকে ডেকে আনলাম এবং পুতুলের কাপড় বদলে দিতে বললাম। তখন ফারিয়া বলল, তোর বউ তুই করে দে, আমাকে ডাকার দরকার কি? এরপরে ফারিয়াকে সব খুলে বললাম। প্রথম দিন থেকে আমার আর পুতুলের মধ্যে কোনো সম্পর্ক নেই। আরও বললাম পুতুল আমাকে স্বামী হিসেবেই মানে না। তুই এত কষ্ট সহ্য করে আছিস কেন রে? আপুকে ছেড়ে দিলেই তো পারতি। আমি পুতুলকে অনেক ভালোবাসি রে, তাই ওকে ছাড়ার কথা ভাবতেই পারি না, আর ওকে ছেড়ে আমি বাঁচতেও পারবো না। এখন এসব কথা স্যার, তাড়াতাড়ি পুতুলের কাপড় বদলে দে, আমি বাইরে অপেক্ষা করতেছি। এরপরে ফারিয়া পুতুলের কাপড় বদলে দিয়ে চলে যায়। আমি জল পানি নিয়ে এসে পুতুলের হাত পা আর মাথা মুছে দিলাম। তারপর ওর পাশে বসে ওর হাত ধরে ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। এভাবেই সারাটা রাত কেটে যায়। পরদিন সকালে আমি পুতুলের জন্য স্যুপ নিয়ে এসে দেখলাম পুতুল ঘুম থেকে উঠেছে। আমি মুচকি এসে জিজ্ঞেস করলাম, এখন কেমন লাগছে? ভালো। পুতুল খেয়াল করলো কেউ ওর কাপড় বদলে দিয়েছে। আমাকে মুচকি আসতে দেখে পুতুল মনে করলো আমি হয়তো ওর সাথে খারাপ কিছু করেছি। আমাকে ঠাস ঠাস করে জোরে জোরে অনেকগুলো থাপড় দিল আর বলতে লাগলো, তোরে আমি ভালো মনে করছিলাম, কিন্তু তুই একটা লুইচ্চা ছেলে। তোরে কোনো মেয়ে এক রাতের জন্য বিশ্বাস করতে পারবে না। আমি তোরে সারা জীবন কেমনে বিশ্বাস করব? আমি কিছু বলতে চাইলেও আমাকে কিছু বলতে না দিয়ে আমাকে ধাক্কা দিয়ে চলে যেতে লাগলো। জোরে ধাক্কা দেওয়ায় আমি নিচে পড়ে যাই আর আমার মাথা থেকে রক্ত পড়তে থাকলো। মাথাটা কিছুটা ফেটে গেছে। আমার অনেক রাগ হলো, তাই আমি কিছু না খেয়ে অফিসে চলে গেলাম। পুতুল মাথা নিচু করে কান্না করতে লাগলো। হঠাৎ কেউ পুতুলের কাঁধে হাত রাখলো আর পুতুল মনে করেছে আমি ওর কাঁধে হাত রাখছি, তাই সে পিছনে ফিরে আবার থাপ্পড় মারার জন্য হাত তুলতে দেখে তার বোন ফারিয়া তার কাঁধে হাত রাখছে। তাই পুতুল হাত নামিয়ে ফেললো। তখন ফারিয়া বলতে লাগলো, আপু, তুমি এতটা নীচ আমি ভাবতে পারি নাই। কালকে রাতে তোমার অনেক জ্বর হয়েছিল, তাতে তোমার অনেক ঘাম হয়, তোমার কাপড় ভিজে যায়। তাই রাজ কালকে রাতে আমাকে ডেকে আনে তোমার কাপড় বদলে দেওয়ার জন্য। আমি তখন রাজকে বলেছিলাম তোমার বউ, তাই তুমি আপুর কাপড় বদলে দাও। তখন রাজ আমাকে বলেছিল তোমাদের মধ্যে কোনো সম্পর্ক নাই। তখন আমি ভাবছিলাম রাজ হয়তো আমার সাথে মজা করতেছে, কিন্তু সকালে তুমি রাজকে ভুল বুঝে এভাবে অপমান করবে আমি ভাবতে পারি নাই। আপু, তোমার কপাল অনেক ভালো, তাই রাজের মতো একটা স্বামী পেয়েছো। রাজ সারা রাত না ঘুমিয়ে তোমার পাশে বসেছিল। রাজ তোমাকে অনেক ভালোবাসে আপু, ওকে এভাবে কষ্ট দিও না। আমি কি করলাম? আমি রাজকে এভাবে ভুল বুঝলাম? আমিও তো রাজকে অনেক ভালোবাসি। আমি ওকে এভাবে কষ্ট দিতে পারলাম কিভাবে?
আজকে রাজ আসলে আমি রাজকে আমার ভালোবাসার কথা বলবো আর রাজের থেকে ক্ষমা চেয়ে নিব। অন্যদিকে আমি ফার্মেসিতে গিয়ে মাথায় ব্যান্ডেজ করে নিয়ে অফিসে চলে গেলাম আর ভাবতে লাগলাম পুতুল আমার সাথে এরকম করতে পারলো আর নিজেকে প্রমাণ করার মতো কোনো সুযোগও দিল না। হয়তো পুতুলের জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে সেও একই কাজই করতো। তাই আমি ভাবলাম পুতুল আমাকে ভালোবাসে কিনা তা পরীক্ষা করব আর পুতুলকেও বোঝাবো যে প্রিয় মানুষকে কষ্ট দিলে কেমন লাগে। তাই আমি একটা নকল ডিভোর্স পেপার দিলাম পুতুলকে দেওয়ার জন্য। আর এদিকে আমি সুন্দর শাড়ি পরে হালকা সেজে রাজের জন্য বসে আছি। অনেক রাত হলো, রাজের আসার কোনো খবরও নাই। অনেক রাত হওয়ায় বাসার সবাই ঘুমিয়ে পড়ছে আর আমি রাজ্যের জন্য অপেক্ষা করে বসে আছি। অনেক রাত হওয়ায় রাজ্যের জন্য চিন্তা করতে লাগলাম। আমি হঠাৎ কেউ কলিং বেল বাজালো, আমি বুঝতে পারলাম রাজ আসছে। তাই আমি তাড়াতাড়ি দরজাটা খুলে দিলাম। দরজা খুলে যা দেখলাম আমি তা বিশ্বাস করতে পারছি না। রাজ অনেক ড্রিঙ্কস করছে, ঠিকমতো হাঁটতেও পারছে না। আমি ভাবতে লাগলাম রাজ তো কখনো ড্রিঙ্কস করে না, আজকে আমার কারণে রাজ ড্রিঙ্কস করলো। আমি রাজকে ধরে রুমে নিয়ে গেলাম আর বিছানায় শুয়ে দিয়েছি রাজকে। আর রাজের জন্য লেবুর শরবত নিয়ে এসে তখন রাজ আমাকে ডাকলো। আমি রাজের কাছে গিয়ে বসতেই রাজ আমাকে একটা পেপার দিয়ে বলল, যাও, তোমাকে মুক্ত করে দিলাম। তুমি আমার কাছে ডিভোর্স চেয়েছিলে না, আজকে তোমাকে ডিভোর্স দিয়ে দিলাম। আজকে থেকে তোমার পথে তুমি আর আমার পথে আমি। ডিভোর্স পেপারে আমি সাইন করে দিয়েছি, তুমি সাইন করে নিও। এই কথাগুলো বলে রাজ ঘুমিয়ে পড়লো। আমি পেপারটা হাতে নিয়ে পড়তে লাগলাম। পেপারটা পড়ে আমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। আমি ভাবতে লাগলাম আমার ভুলের কারণেই আমি আজ রাজকে হারাতে বসেছি। আমি কালকে সকালে রাজের থেকে ক্ষমা চেয়ে সব ঠিক করে নিব। রাতে আমি আর ঘুমাইনি। সারা রাত রাজের পাশে বসে রাজের হাত ধরে কান্না করছি। পরদিন সকাল রাজ ঘুম থেকে উঠে দেখলো আমি রুমে নেই। রাজ সেদিকে মাথা না দিয়ে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে রুমে এসে দেখলো আমি মন খারাপ করে বসে আছি। পুতুলের চোখ দুটো লাল হয়ে আছে, হয়তো সারা রাত কান্না করেছে। আমাকে দেখেই পুতুল দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, রাজ তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, তোমাকে অনেক কষ্ট দিচ্ছি। তুমি আমাকে মাফ করে দাও প্লিজ। আমি পুতুলকে ধাক্কা দিয়ে বললাম, আপনার সাহস কেমন হয় আমাকে জড়িয়ে ধরার? ডিভোর্স তো দিয়ে দিয়েছি, এখন আমাকে একটু শান্তিতে থাকতে দেন। রাজ আমি সত্যি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি, আমাকে ছেড়ে যেও না রাজ প্লিজ। এইসব ন্যাকামো বন্ধ করেন, আপনাকে আমার একদম সহ্য হয় না, অসহ্য। পুতুল একদম আমার কাছে চলে এলো। সত্যি বলতে পুতুলের এত কাছে এসে আমার কিরকম যেন হতে লাগলো। পুতুল আমার শার্টের কলার ধরে বলতে লাগলো, ওই রাজের বাচ্চা রাজ, আমি অসহ্য তাই না? দাঁড়া তোরে আজকে মজা দেখাবো। এই বলে পুতুল আমাকে পাগলের মতো কিস করতে লাগলো। আমি ঝাটকা দিয়ে পুতুল থেকে ছাড়িয়ে নিলাম। টাস টাস করে পুতুলকে দুটো থাপ্পড় দিয়ে বললাম, তোর সাহস হবে কি করে, হ্যাঁ, আমাকে কিস করার? আমাকে কি তোর বাপের সম্পত্তি পেয়েছিস? যখন যেভাবে ইচ্ছে ব্যবহার করবি। পুতুল থাপ্পড় খেয়ে নিচে পড়ে গেল আর আমার দিকে অবাক দৃষ্টিতে চেয়ে আছে। রাজ তুমি আমাকে মারতে পারলে? তোর মারছে কি হয়েছে? তুই ডিভোর্স চেয়েছিলি, ডিভোর্স দিয়ে দিয়েছি। তারপরে এখানে মার খাওয়ার জন্য পড়ে আছিস কেন? তুমি আমাকে যত ইচ্ছা মারো, তারপরেও আমাকে ছেড়ে দিও না। তুমি আমাকে ছেড়ে দিলে আমি নিজেকে শেষ করে দিব। মর তুই, তুই মরলে আমার কি? এই বলেই আমি অফিসে চলে গেলাম। আসলে আমার তখন অনেক রাগ হয়েছিল, তাই পুতুলের সাথে এরকম খারাপ ব্যবহার করেছি। অফিসে এসে আমি আফসোস করতে লাগলাম, ভাবতে লাগলাম পুতুলকে তো আমি ভালোবাসি, তাহলে পুতুলের গায়ে আমি হাত তুললাম কি করে? এই বলে আমি হাত দিয়ে কাচের গ্লাসে ঘুষি দিলাম, ফলে আমার হাত কেটে পড়তে লাগলো, রক্ত পড়তে লাগলো। আমি কান্না করেই যাচ্ছি। আমি ভাবলাম বাসায় গিয়ে পুতুলের কাছে ক্ষমা চেয়ে নেব আর পুতুলকে আপন করে নেব। হঠাৎ আমার মোবাইলে কল আসলো। আমি মোবাইল হাতে নিয়ে দেখলাম আব্বু কল দিয়েছে। কল রিসিভ করে, হ্যালো আব্বু। রাজ তুই কোথায়? অফিসে। কেন? তুই তাড়াতাড়ি সিটি হাসপাতালে আয়, পুতুল আত্মহত্যা করার চেষ্টা করছে, আমরা ওকে নিয়ে সিটি হাসপাতালে আসছি। এই কথা শুনে আমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। আমি কান্না করতে লাগলাম আর মনে মনে বলতে লাগলাম, পুতুল, পুতুল এটা তুমি কি করলে পুতুল? আমাকে ক্ষমা চাওয়ার একটা সুযোগও দিলে না। আমি যে তোমাকে অনেক ভালোবাসি, তোমার কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বাঁচবো? আমি হসপিটালে গিয়ে দেখি সবাই অপারেশন থিয়েটারের বাইরে দাঁড়িয়ে আছে। আমি সেখানে বসে কান্না করতে লাগলাম। সবাই আমাকে সান্ত্বনা দিচ্ছে, পুতুলের কিচ্ছু হবে না বলে। আমার কানে পুতুলের বলা শেষ কথাগুলো ভেসে আসতে লাগলো। আমি কান্না করেই যাচ্ছি। একটু পর ডক্টর বেরিয়ে আসলো। ডক্টর, ডক্টর আমার পুতুলের কিছু হবে না তো? ডক্টর,
আপনি শান্ত হন, উনি এখন সুস্থ আছেন, একটু পরেই গান ফিরবে। ডক্টর কথা শুনে আমি যেন প্রাণ ফিরে পেলাম। ডক্টর খেয়াল করলো আমার হাত কাটা, অনেক রক্ত পড়ছে। এ কি, আপনার হাত দিয়ে তো রক্ত পড়ছে, আসুন ব্যান্ডেজ করে দেব। না, পরে করব। আসলে বাসার সবাই আমাকে অনেক জোর করছে ব্যান্ডেজ করার জন্য, কিন্তু আমি করিনি। ডক্টর এক প্রকার জোর করে আমার হাতে ব্যান্ডেজ করে দিল। এদিকে ততক্ষণে পুতুলের জ্ঞান ফিরেছে, তাই সবাই পুতুলের সাথে দেখা করতে গেল, কিন্তু পুতুলের চোখ আমাকে খুঁজতে লাগলো। ফারিয়া পুতুলকে বলল, আপু, দুলাভাইকে খুঁজছো নাকি? ফারিয়ার কথা শুনে সবাই হেসে দিল। আমি ব্যান্ডেজ করে এসে জানতে পারলাম পুতুলের জ্ঞান ফিরেছে। তাই তাড়াতাড়ি করে পুতুলের ক্যাবিনে গেলাম। আমি ক্যাবিনে আসার পরেই সবাই বাইরে চলে গেল। আমাকে দেখে পুতুল অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। আমি পুতুলের পাশে গিয়ে পুতুলের হাত ধরে বসেছি। পুতুল আবার থেকে তার হাত সরিয়ে নিল। আমার বউটা বুঝে আমার সাথে রাগ করেছে। কে তোর বউ? তুই এখানে কেন এসেছিস? তুমি এরকম পাগলামি কেন করছো? হ্যাঁ, যদি তোমার কিছু হয়ে যেত তাহলে আমার কি হতো? আমি মরলে তোর কি? আমি তো তোর কেউ না। পুতুলের মুখ চেপে ধরে বললাম, একদম মরার কথা বলবে না। আমি তো ডিভোর্স পেপারে সাইন করে দিচ্ছি, তোমাকে মুক্ত করে দিচ্ছি, তাহলে আবার এখানে আসছো কেন? ধুর পাগলি, ওটা নকল ডিভোর্স পেপার ছিল। প্রিয় মানুষ কষ্ট দিলে কেমন লাগে তা তোমাকে বোঝাতে চেয়েছিলাম, কিন্তু তুমি এরকম পাগলামি করবে বুঝতেই পারিনি। আমাকে কষ্ট দিয়ে এখন তো সুখে আছো, তাই না? তখন ফারিয়া খাবার নিয়ে এলো, বলল পুতুলের জন্য এনেছে। আমি ফারিয়ার থেকে খাবারের প্লেট নিয়ে বললাম, তুমি যাও, আমার বউকে আমি খাইয়ে দেবো। ফারিয়া মুচকি হেসে চলে গেল। আমি খাবার নিয়ে পুতুলের কাছে গেলাম। পুতুল বলল, আমি খাবো না। আমি বললাম, তুমি না খেলে আমিও খাবো না, এমনিতেই কালকে থেকে না খেয়ে আছি। কালকে থেকে তুই না খেয়ে আছিস মানে? আচ্ছা, আমাকে খাইয়ে দে, তারপর খাবো। আমি আমার হাতটা দেখিয়ে বললাম, দেখো আমার হাতে ব্যান্ডেজ করা, তুমি প্লিজ নিজের হাতে খেয়ে নাও। তোমার হাতে কি হয়েছে? তোমার গায়ে হাত তুলেছি, তাই কাঁচের গ্লাসে ঘুষি দিয়ে হাতটা কেটে ফেলেছি। পুতুল আমাকে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে বলল, এরকম পাগলামি আর কখনো করবা না। তারপর আমাকে খাইয়ে দিতে লাগলো, আর পুতুল নিজেও খেয়ে নিল। আমি পুতুলের হাত ধরে বললাম, সরি, আমাকে ক্ষমা করে দাও। তো আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, আর প্রমিস করো আমাকে কখনো ছেড়ে যাবে না। আচ্ছা, প্রমিস। আই লাভ ইউ মাই ডিয়ার সিনিয়র বউ। আই লাভ ইউ টু মাই ডিয়ার জুনিয়র জামাই। তারপর পুতুল আর আমার চার ঠোঁট এক করে দিলাম, কিস করতে লাগলো। আমিও পুতুলের সাথে রেসপন্স করতে লাগলাম। একটু পরে কেউ একজন কাশি দিচ্ছে। পুতুল আমাকে ছেড়ে দিল। খেয়াল করে দেখলাম ফারিয়া কাশি দিয়ে বলছে, সব রোমান্স কি হাসপাতালে করবা নাকি বাসার জন্য কিছু রাখবা? দুদিন পর পুতুলকে নিয়ে বাসায় চলে আসলাম। পুতুল এখন অনেকটাই সুস্থ। এই দুদিনে সবসময় পুতুলের সাথেই ছিলাম। রাতে খাবার খেয়ে রুমে যেতেই পুতুল দরজা বন্ধ করে আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল, আর পাগলের মতো আমাকে কিস করতে লাগলো। অনেকক্ষণ কিস করার পর বললো, ওই শোনো না, বলো। এইবার আম্মু আর আব্বুর জন্য একটা নাতি অথবা নাতনি আনা দরকার। বুঝলাম না। আমার একটা বেবি লাগবে। ওকে, অনলাইনে অর্ডার করে বেবি কিনে নাও। ওই, আমি আম্মু হতে চাই। ও, তাহলে তো অনেক কষ্টই করতে হবে। আমি রাজি। তাহলে চলো মিশনে নেমে পড়ি। যা দুষ্টু। তারপর পুতুলের কপালে ভালোবাসার স্পর্শ এঁকে দিয়ে আমি আর পুতুল ভালোবাসার গভীর সমুদ্রে হারিয়ে গেলাম।